সংসদে উপস্থাপিত 2026-27 সালের অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এই বাজেট সংখ্যার দিকে থেকে শুধু নয়, এটি দেশের সাধারণ মানুষের একটা ভাগ্য উন্নয়নের একটা দলিল। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনমুখী বাজেট পেশ করার জন্য আমি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক এদেশের মানুষের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা একটু আগে সংসদে যেটা দেখলাম, বিশ্বকাপ শুরু হয়েছে, আমরা দেখেছি, আমরা প্রায় খেলা দেখি রাত্রে বসে। অফেন্সিভ ইজ দ্য বেস্ট ডিফেন্সিভ। আমরা আমাদের সম্মানিত বিরোধী দলের কাছ থেকে আমরা দেখলাম তারা যেভাবে অফেন্সিভ হচ্ছে, এটা থেকেই বোঝা যায় যে তারা আসলে ডিফেন্সিভ পজিশনে তারা খেলার জন্য তারা রেডি হচ্ছে। কারণ হচ্ছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 300 বিধিতে কারো নাম উল্লেখ করেন নাই, কারো কোনো ধরনের কোনো কঠিন কোনো বাক্য ইউজ করেন নাই। শুধু যে লোকটা করেছে তার ডেজিগনেশনটা উনি বলেছেন। উনি এমন কোনো খারাপ কথাও বলেন নাই। তার জন্য ওনারা যে পরিস্থিতি ক্রিয়েট করলেন, এ থেকেই বোঝা যায় যে ওনারা তাদের যে কার্যক্রম যেটা এটাকে দেখার জন্য, মানে বাজেট, এই যে গণমুখী বাজেট পেশ হয়েছে, এই বাজেটের দৃষ্টিটা সরিয়ে নেওয়ার জন্যই ওনারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন। আমি মনে করি এই বাজেটের মাধ্যমে বাংলাদেশের জনগণের, এটা শুধু এই এক বছরের না, এটা একটা পঞ্চবার্ষিক পরিকল্পনার মতো বাজেট হয়েছে। আপনারা দেখেছেন ট্যাক্সেশনের সাথে প্রতিটা জায়গায় 2028-29-এ 2029-30-এ কী হবে সেই নির্দেশনাটুকু দেওয়া হয়েছে। এর চাইতে ভালো বাজেট আমার মনে হয় দক্ষিণ এশিয়ার কোনো দেশ আজ পর্যন্ত দিয়েছে বলে আমি মনে করি না। আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার অর্থমন্ত্রীকে আমি আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই বাজেট নিয়ে কেউ কিছু কথা বলে নাই, কারণ বাজেটের যে খাতগুলোকে দেওয়া হয়েছে প্রতিটা খাতই আমরা সর্বোচ্চ সামাজিক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, এসব সব কিছুতেই যে বরাদ্দগুলো দেওয়া হয়েছে অত্যন্ত এক্সক্লুসিভ, অত্যন্ত গঠনমূলক এবং অত্যন্ত সময় উপযোগী। কিন্তু সবাই বলছেন, যারা আমার মাননীয় বিরোধী দলের আমাদের বন্ধুগণও বলছেন যে বাজেট বাস্তবায়ন নিয়ে ওনারা বলছেন। আমরা যদি বাস্তবায়ন করতে পারি তা আপনাদের সমস্যা কি? আমরা যদি খেলি, বড় বাজেট নিয়েই আমরা খেলবো, বড় বাজেট নিয়ে বাস্তবায়ন করে এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করব। সেটাই আমাদের নেতা তারেক রহমান, সেটাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জন্য আমরা বড় বাজেট দিয়েছি, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ বাজেট দিয়েছি। এর আগে আমাদের প্রয়াত অর্থমন্ত্রী, আমাদের প্রিয় নেতা সাইফুর রহমান সাহেব গণতান্ত্রিক সরকারের মধ্যে সর্বোচ্চ বাজেট পেশ করেছিলেন, এবং আজকে আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আজকের এই বর্তমান সরকারের নতুন বাজেট পেশ করেছেন। আমাদের সেই 2004-05-06 অর্থ বছরে যেটা ছিল আমাদের জিডিপির বাজেট ঘাটতি, যেটা আমি বাজেট ঘাটতি সম্বন্ধে বলছি, 2,43,000 কোটি টাকা, 2,43,000 কোটি টাকা। তৎকালীন বাজেট ঘাটতি ছিল 2.90%। আর আমরা দেখেছি 2023-24 অর্থ বছরে সেটা ঘাটতি 4.05%, 4.05। এবং বর্তমান 2026-27 অর্থ বছরে বাজেট ঘাটতি রাখা হয়েছে 3.60% আমাদের টার্গেট। আমরা যদি টার্গেটটা ফিল আপ করতে পারি তাহলে অবশ্যই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমি মনে করি বাজেটের যে অবস্থা, এই বাজেট দিয়ে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্র হিসাবে আমরা এগিয়ে যেতে পারবো, যেটা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের ইশতেহারে। যেটা মাননীয় স্পিকার, 41 লক্ষ পরিবারের প্রধান আমাদের নারীকে 2,500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। কোন রাষ্ট্রে সেটা করা হয় আপনারা একটু উদাহরণ দিয়ে দেখাতে পারেন? সেটাই সম্ভব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে, অন্য কোনো রাষ্ট্র করতে পারেন। এইভাবে খুব কম উদাহরণই আছে। মাননীয় স্পিকার, কৃষকদেরকে 2,500 টাকা করে দেওয়া হবে। এই যে সামাজিক নিরাপত্তা, প্রতিটা এই যে মানুষদের জন্য গ্যারান্টি দেওয়া হয়েছে এই বাজেটে। মাননীয় স্পিকার, খাল খনন, পুনর্খনন কাজে যে টাকাগুলো ব্যয় হচ্ছে, সেখানে দরিদ্র জনগোষ্ঠী, নিম্ন আয়ের মানুষ সেখানে ইনক্লুসিভ হচ্ছে, যাদের দৈনন্দিন জীবনটাকে আরও ঊর্ধ্বমুখী করবে, তাদের আয় বৃদ্ধি হবে। সেটা কি খারাপ বাজেট হবে? মাননীয় স্পিকার, 65 বছর আমাদের সিনিয়র সিটিজেনদেরকে যেখানে মেট্রো রেলে 25% ছাড় দেওয়া হয়েছে, মাননীয় স্পিকার, সেখানে ওনারা কী সমালোচনা করবেন? আমি তো জানি, আমাদের ব্যক্তিগতভাবে অনেক বিরোধী বন্ধুদের সাথে কথা হয়েছে, একজন বলেছেন যে আমি বাজেটের সমালোচনা করার মতো কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। মাননীয় স্পিকার, এইটাই অনেক তাদের বের হচ্ছে। মাননীয় স্পিকার,
মা শিশু আমাদের মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে বাজেটে মাননীয় স্পিকার। যে দেশের অর্ধেকের বেশিরভাগ নারীরা, এই নারী বোনদেরকে প্রাধান্য দিয়ে বাজেট পরিণত হয়েছে। মা শিশুদেরকে স্বাস্থ্য সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রতিটা মাসে 850 টাকা হারে ভাতা প্রদান করা হবে। এটা একজন দরিদ্র নিম্ন আয়ের মানুষদের জন্য অত্যন্ত শক্তিশালী একটা অংশ। মাননীয় স্পিকার 65,000 ক্যান্সার রোগীকে 50,000 টাকা করে 1 লক্ষ টাকা দেওয়া হবে। এটা কি কল্যাণ রাষ্ট্রের লক্ষণ নয় মাননীয় স্পিকার? এইটাই কল্যাণ রাষ্ট্র। আমি বলতে চাই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা একদিন, সেদিন দেরিন বেশি দূরে না, অনতি বিলম্বে আমরা বাংলাদেশকে একটি পিওর কল্যাণ রাষ্ট্র হিসাবে আমরা পরিণত করতে পারবো, সেটা আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমাকে দয়া করে 2 মিনিট সময় যদি দেন বলে আমি কৃতার্থ হব। মাননীয় স্পিকার, আপনি আমার কলিগ এবং আমাদের আইনজীবী নেতা। মাননীয় স্পিকার, আমার অঞ্চল সিলেট, আমাদের সিলেটে যেতে মাননীয় স্পিকার মাননীয় সদস্য 2 মিনিট টাইম চেয়েছেন, 2 মিনিট বরাদ্দ করা হলো। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বাড়ি সিলেট যেতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগে বাই রোডে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 17 জুন তিনি সিলেটে যাবেন। উনি বাই রোডে যাবেন, আসবেন আবার আমাদের সিলেটের প্লেনে। মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী বারবার বলেছেন, উনি নিজেও কষ্ট পেয়েছেন যখন নির্বাচনের সময় গিয়েছিলেন, রাস্তাঘাটের অবস্থা এত খারাপ। আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে সেই অবস্থান থেকে দয়া করে রেহাই দিন। আমরা সেখানে আমাদের সেটা সহ্যের বাইরে চলে যাচ্ছে। এটা মাননীয় স্পিকার, রেল লাইন নেই, একটা নতুন রেল স্থাপনের জন্য যাওয়া যাচ্ছে। মাননীয় স্পিকার, সিলেট অঞ্চলের মানুষ বাসেও যেতে পারে না, রেলেও যেতে পারে না। বিমানের মাননীয় স্পিকার ভাড়া এত বেশি, পাশাপাশি বিমান এত বেশি নাইও। আমরা কীভাবে যাবো মাননীয় স্পিকার? তাইলে তো আমাদেরকে বাদ দিয়ে দিবেন। অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা, ওনার শ্বশুর বাড়ি সিলেট, আমাদেরকে কীভাবে বাদ দিবেন আপনারা? দয়া করে আমাদের দিকে একটু দৃষ্টি দেন মাননীয় স্পিকার। আমার গোলাপগঞ্জ বিয়ানীবাজার গ্যাসের অঞ্চল, এখান থেকে গ্যাস উৎপন্ন হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের গ্যাসের সংযোগ গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ পাওয়ার পরে যা থাকবে তা বাইরে যাবে, কিন্তু সেটা যায় নাই। মাননীয় স্পিকার, মাত্র 10 ভাগ মানুষ গ্যাস পায় নাই। এখনও মানুষ গ্যাসের অভাবে সেখানে মানুষ কিন্তু ভিতরে ভিতরে জ্বলছে। আমি দাবি জানাচ্ছি আপনার মাধ্যমে এই মহান সাহিত্য সংসদে আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে গ্যাস দেওয়ার জন্য অন্তত গ্যাসের মাধ্যমে আমরা সেটা করতে পারি। মাননীয় স্পিকার, আমি পরিশেষে আমার মাননীয় প্রধানমন্ত্রীকে একটু ধন্যবাদ দিতে চাই। আমার সিলেট টু শেওলা সুতারকান্দি লাইনে 6 লেন এবং 4 লেনের রাস্তা করে দিয়েছেন উনি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2506 কোটি টাকার প্রজেক্ট, তার জন্য সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে, আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য।